শক্তিশালী বা সাহসী একজন নেতার ছবি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই যে বিপুল ক্ষমতা, এর আসল উৎসটা ঠিক কোথায়? এটা কি শুধু তার ব্যক্তিত্ব, নাকি এর পেছনে আরও বড় কোনো সিস্টেম কাজ করছে? চলুন আজ এই ব্যাপারটাই একটু ভেঙে দেখা যাক। ঠিক এই ধারণাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। মানে, ট্রাম্পের যে ক্ষমতা, সেটা তার ভেতর থেকে আসা কোনো জাদুকরি ব্যাপার নয়, বরং এটা অনেকগুলো বাইরের জিনিসের একটা জটিল মিশ্রণ। তো আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে দেখব রাষ্ট্রের ক্ষমতা, এরপর তার ব্যক্তিত্বের ভূমিকা, তারপর রাজনৈতিক কাঠামো, অর্থনৈতিক সাপোর্ট, আর সবশেষে সবকিছু মিলিয়ে একটা বড় ছবি আঁকার চেষ্টা করব। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। প্রথম পয়েন্ট, রাষ্ট্রের ক্ষমতা, যা তিনি আনুষ্ঠানিক পদে থাকার সময় ব্যবহার করেছেন। এইখানে একটা খুব জরুরি জিনিস কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার। যখন আমরা ট্রাম্পের অস্ত্রের কথা বলি, তখন অনেকেই হয়তো ব্যক্তিগত কোনো শক্তির কথা ভাবেন, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। আসলে তিনি প্রেসিডেন্ট হিসেবে পুরো মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন, যা সংবিধান তাকে দিয়েছিল। মানে মার্কিন সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী, এগুলোর সবই কিন্তু রাষ্ট্রের সম্পদ, কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। এর ক্ষমতা সংবিধান দিয়ে বাঁধা। সোজা কথায়, এটা একটা প্রাতিষ্ঠানিক ক্ষমতা, ব্যক্তির ইচ্ছামতো ব্যবহারের জন্য নয়। আচ্ছা, রাষ্ট্রের ক্ষমতার কথা তো গেল, কিন্তু ট্রাম্পের ব্যক্তিত্বের যে একটা বড় ভূমিকা আছে, সেটা তো আর অস্বীকার করার উপায় নেই। চলুন এবার সেই দিকটা দেখি। দেখুন, ট্রাম্প কিন্তু হঠাৎ করে আলোচনায় আসেননি। কয়েক দশক ধরে তিনি একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত। এরপর ২০০০ সালের দিকে তিনি হয়ে ওঠেন একজন বড় মিডিয়া ব্যক্তিত্ব। এই লম্বা সময় ধরে পাবলিকের সামনে থাকতে থাকতে তিনি নিজের মতামত খুব জোরালোভাবে দিতে শিখে গেছেন, যা তার বর্তমান কমিউনিকেশন স্টাইলের একটা বড় অংশ। আর এখানেই আসল মজাটা, একই ব্যবহার, কিন্তু দেখার চোখ দুটো। তার সমর্থকরা যেটাকে বলেন সাহস বা আত্মবিশ্বাস, তার সমালোচকরা ঠিক সেটাকেই বলেন আগ্রাসী বা বিভক্তি সৃষ্টিকারী। তার মানে তার এই সাহস ব্যাপারটাও কিন্তু দর্শকের দৃষ্টিভঙ্গির উপরই নির্ভর করে। তো আমরা রাষ্ট্র আর ব্যক্তিত্বের কথা বললাম, কিন্তু এই সব কিছুই একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে কাজ করে, তাই না? চলুন এবার সেই রাজনৈতিক কাঠামোটা একটু বোঝার চেষ্টা করি। আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে তার হাতে অবশ্যই অনেক ক্ষমতা ছিল। যেমন, তিনি আইন তৈরিতে প্রভাব ফেলতে পারতেন, আন্তর্জাতিক চুক্তি করতে পারতেন, এমনকি সামরিক সিদ্ধান্ত নিতে পারতেন। কিন্তু এই ক্ষমতা কিন্তু যা খুশি তাই করার লাইসেন্স নয়। কারণ আমেরিকার রাজনৈতিক সিস্টেমে একটা দারুণ জিনিস আছে, যাকে বলা হয় চেকস অ্যান্ড ব্যালেন্সেস। মানে কংগ্রেস আর সুপ্রিম কোর্ট সবসময় প্রেসিডেন্টের ক্ষমতার ওপর একটা নজর রাখে। এটা নিশ্চিত করে যেন কোনো একজন ব্যক্তি একা অসীম ক্ষমতার মালিক না হয়ে যায়। রাষ্ট্রীয় আর রাজনৈতিক ক্ষমতার বাইরেও কিন্তু আরও দুটো বড় চালিকা শক্তি আছে। কি সেগুলো? ১, তার অর্থনৈতিক শক্তি, আর ২, তার বিপুল জনসমর্থন। চলুন এই দুটো দিক দেখি। এই দুটো জিনিসকে তার ক্ষমতার স্তম্ভ বলা যেতে পারে। একদিকে তার ব্যক্তিগত সম্পদ, যা তাকে রাজনৈতিক প্রচারণায় অনেক সুবিধা দিয়েছে, আর অন্যদিকে তার বিশাল ভোটার গোষ্ঠী, একদল নিবেদিত প্রাণ সমর্থক। আসলে যে কোনো নেতার জন্যেই কিন্তু জনসমর্থনটাই আসল শক্তি। আর ট্রাম্পের ক্ষেত্রেও তার রাজনৈতিক ক্ষমতার মূল ভিত্তিটাই হল ভোটারদের একটা বড় অংশের অবিচল সমর্থন। তো আমরা অনেকগুলো আলাদা আলাদা দিক দেখলাম: রাষ্ট্র, ব্যক্তিত্ব, রাজনীতি, অর্থনীতি। এবার সময় হয়েছে এই সবগুলোকে একসাথে মিলিয়ে একটা পূর্ণাঙ্গ ছবি দেখার। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ট্রাম্পের ক্ষমতা আসলে কোনো একটা জিনিস থেকে আসেনি, এটা একটা মিক্সচার। এর মধ্যে আছে রাষ্ট্রপ্রধান হিসেবে তার কর্তৃত্ব, তার ব্যক্তিগত ক্যারিজমা, রাজনৈতিক সিস্টেমের দেয়া ক্ষমতা, তার নিজের অর্থনৈতিক শক্তি, আর সবশেষে জনগণের সমর্থন। এই সব কিছুই মিলে তৈরি হয়েছে তার ক্ষমতার ভিত্তি। আসলে এই কথাটা খুব সত্যি। তাকে যদি সত্যিই বুঝতে হয়, শুধু ব্যক্তি ট্রাম্পকে দেখলে হবে না, দেখতে হবে পুরো সে রাজনৈতিক আর সামাজিক সিস্টেমটাকে, যার মধ্যে তিনি কাজ করেন। তাহলে সব শেষে একটা প্রশ্ন রেখে যাই। যখন আমরা ক্ষমতাকে কোনো ব্যক্তির নিজস্ব গুণ না ভেবে একটা সিস্টেমের ফসল হিসেবে দেখতে শুরু করি, তখন নেতৃত্ব নিয়ে আমাদের পুরো ধারণাটাই কি আমূল বদলে যায় না?
ভেবে দেখার মতো একটা বিষয়, তাই না?